নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে পুচকি মেয়েটাকে দেখছেন, ও কি নিচ্ছে বলুন তো? ও নিচ্ছে চাল। এটা হলো আমাদের শীতলা পুজোর ব্লগ। ছোটোবেলাতে আমরা এরকম দলবল বেঁধে বেরোতাম শীতলা পুজোর চাল নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে, আর বলতাম শীতলা পুজোর ভিক্ষা দাও গো। আর এদিকে মা শীতলাকে নিয়ে চলে এসেছে। এবার এলাম বাবা পঞ্চানন্দকে নিতে। যেহেতু এটা 16 আনার পুজো, তাই 16 আনার মধ্যে যেই মন্দিরগুলো থাকে সেই মন্দিরের বিগ্রহগুলোকে একসাথে রেখেই ওই দিন পুজোটা হয়। সব ঠাকুরের বিগ্রহ আনার পরে সর্বশেষে এলাম মা বিশালক্ষীর মন্দিরে। এটা হলো আমাদের কুলদেবী মা বিশালক্ষীর মন্দির। যেহেতু সব মন্দিরগুলো একটু দূরে দূরে হওয়ায় সেই কারণে আগে দূরের মন্দিরের বিগ্রহগুলোকে আনা হয় এবং সর্বশেষে আমাদের শীতলা পুজোর স্থান এবং মা বিশালক্ষীর স্থান একই জায়গাতে, সেই কারণে মা বিশালক্ষীকে শেষেই নিয়ে যাওয়া হয়। ওই কোণে যে ঘরটি আছে ওটি হলো মা কালীর ঘট, যেটি 12 বছর অন্তর প্রতিমা গড়ে তারপরে মা কালীর পুজো হয়। প্রত্যেকটা বিগ্রহকে খুব সুন্দরভাবে বসানো হয়েছে। চলুন এবার আপনাদেরকে জানাই ওখানে কোন কোন ঠাকুরের বিগ্রহ আছে। দুটো মা বিশালক্ষীর বিগ্রহ আছে, একটা পাথরের একটা রূপার। দুটো মা শীতলার বিগ্রহ আছে, যেহেতু আমাদের দুটো শীতলা মন্দির পাড়াতে, সেই জন্য। একটা মনসা, আর আছে নারায়ণ, আর আছে বাবা পঞ্চানন্দ, যেটা নারায়ণেরই রূপ। আমাদের এই পুজোটা দিনের বেলাতেই সম্পন্ন হয়ে যায়, কারণ এটা শুধুই মাত্র শীতলা পুজো। শীতলা কালী পুজো হলে দিনে এবং রাতে দুটোতেই হতো, যেহেতু শুধু শীতলা পুজো সেই জন্য এটা দিনের বেলাতেই সম্পন্ন হয়ে যায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ধুনো পোড়া, যেটা আমাদের শীতলা পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রত্যেকটা বাড়ির গিন্নিরা এটা প্রত্যেক বছর করে থাকেন। এখন যার মাথায় ধুনো এবং আগুন দেওয়া হচ্ছে তিনি হলেন আমার মা। আপনাদের এই নিয়মটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা আগে কোথাও এই নিয়মটা দেখেছেন কিনা সেটাও জানাবেন। এখানে যতজন বসে আছেন সবার ধুনো পোড়া হলে তবেই কিন্তু সবাই চান জল নিয়ে যে যার নিজের বাড়ি যেতে পারবেন। আর ধুনো পোড়ার জন্য সবাই সকাল থেকে না খেয়ে থাকেন, শুধুমাত্র জলটুকুই খেতে পারেন। শুধুমাত্র বাড়ির মেম্বাররাই ধুনো পুড়তে পারবেন এমনটা কিন্তু নয়। যারা মা শীতলার কাছে মানসিক করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে সেই মানসিক পূরণের জন্যও তারা ধুনো পুড়তে পারেন। দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সবাই ধুনো পোড়েন। আর আমাদের শীতলা পুজোর মূল আকর্ষণই কিন্তু এই ধুনো পোড়া। ধুনো পোড়ার পরে একটা বেশ মজার নিয়মও আছে, যেটা আমরা ছোটোবেলা থেকে করার জন্য বায়না করতাম, কান্না করতাম, ঝগড়া করতাম। মানে এই ধুনো পোড়ার পরে যারা ধুনো পোড়েন আর কি, তাদের কোলে কিছুক্ষণ বসতে হয় এবং তাদের প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। এটা করার জন্যই আমরা ছোটো থেকে বায়না করতাম। আমরা 3 বোনে ঝগড়া করতাম রীতিমতো, আমি আগে কোলে বসবো, আমি আগে কোলে বসবো, এরকম করে। এই যেমন আমার বোনঝি এক ঠাকুমার কোলে বসেছিল, ঠিক সেরকমই আমরাও মায়ের কোলে বসার জন্য বায়না করতাম। আর এইভাবেই সবাই সবার কোলে বসে এখানেতে। আর আমার মায়ের কোলে বসার সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই আমি শেয়ার করতে পারলাম না। আর এটা খুবই খারাপ লাগছিল যে সবার কোলে বসলাম, ভিডিওটা নিয়েছি, কিন্তু মায়ের কোলে বসার সময় তো ভিডিওটা করাই হয়নি।
সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই শীতলা পুজোর জন্য, আর নতুন জামা কিনি শীতলা পুজোর দিন পরবো বলে। শীতলা পুজো তো শেষ হলো, এবার শীতলা পুজোর আর একটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গিন্নি ফলার। যারা সকাল থেকে না খেয়ে ধুনো পুড়লো তারা কিন্তু সারাদিনের পরে ঠাকুরের প্রসাদ এবং খই মুড়ি চিড়ে এইসবই খেয়ে সারা রাতটা পার করবে। আমাদের শীতলা পুজোর এই যে নিয়মগুলো আপনাদেরকে দেখালাম, এইগুলো কি আপনারা আগে কোথাও দেখেছেন, না আগে জানতেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশ হাসি মজা আনন্দ করে আমাদের শীতলা পুজোর দিনটা উত্তীর্ণ হলো। এইটা হলো সন্ধেবেলার সময়, এখন হচ্ছে শীতলা পুজোর গান। শীতলা পুজোর গান শীতলা পুজোর দিনেও করা যায় বা তার পরের দিনেও করা যায়। যেহেতু সবাই বাড়ি চলে যায়, সবার চাকরি বাকরির ব্যাপার আছে, সেই জন্য দিনের দিনই করে নিয়েছিল এই বছর। তো আমার এই শীতলা পুজোর ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।